নাজুক অর্থনীতি স্থিতিশীল করার বাজেট, মানুষের জীবনমান সহজ করার গুরুত্ব সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থা সিপিডি। বাজেট ঘোষণার পর আবারও নেতিবাচক অবস্থায় শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নেমেছে 230 কোটি নিচে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। উচ্চ প্রবৃদ্ধি থেকে বেরিয়ে এসে মানুষের জীবনযাত্রার মান সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, পুঁজি বাজার সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিস্থিতি নাজুক। সেখান থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক স্থিতিশীলতায় জোর দিচ্ছে সরকার। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের রেখে যাওয়া জঞ্জালগুলো পরিষ্কার করতেই কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন রূপরেখার প্রতিফলন ঘটবে আগামী বাজেটে। তার মতে, ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা এটি এক বাজেটের সম্ভব নয়। চ্যালেঞ্জের মধ্যেও নীতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জোরদার করা হয়েছে সরকারি ক্রয় নীতিমালায় স্বচ্ছতায়। প্রতিকূল অবস্থা থেকে আমরা এই দেশটাকে একটু সামনে থেকে নিয়ে যাচ্ছি। আমরা ভালো করেছি, হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে বাংলাদেশের পারফরমেন্স ভালো, কিন্তু মাঝখানে অর্থাৎ আমরা থমকে গেছি। এটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। বাজেট 2025-26 নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ আবু ইউসুফ। আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, গতকাল বাজেট 2025-26 পেশ করা হয়েছে। বাজেট কেমন হয়েছে? সাধারণ জনগণ এই বাজেট থেকে কি পেয়েছে বলে আপনি মনে করেন? যেহেতু এই বাজেটটি একটি বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এবং একমাত্র বাজেটই আমরা এই পর্যন্ত যতটুকু যদি সবকিছু থাকে, তো সেই হিসেবে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। প্রথম প্রত্যাশা সেটি হলো যে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার একটা বিষয়, বা যদিও বলা হয়েছে 6.5% ইনফ্লেশনের যে টার্গেট, আসলে এটি আসলে কিভাবে আনা হবে। আমরা যদিও দেখেছি সরকার দায়িত্ব নেওয়ার পরে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি অনেক চেষ্টা করা হয়েছে, নিম্নমুখী প্রবণতা, বাট কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু ইনফ্লেশনটা আসেনি, বা 6.5% কিভাবে আসবে সেটার আসলে আমরা ওরকম কিছু দেখিনি। বাট এটা যদিও একটা জটিল বিষয়, এখানে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে সাপ্লাই চেইন যেটা আছে বাজার ম্যানেজমেন্টে। সুতরাং সেই জায়গাগুলো কাজ করার, বাট সরকার যেটি চেষ্টা করেছে অন্তত বিষয়গুলোকে স্বীকার করে নেয়া। কারণ আগে আমরা যখন দেখতাম যে এক ধরনের ডিনায়াল ফ্যাক্ট ছিল যে বর্তমান যে পরিস্থিতি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যে একটা বড় চ্যালেঞ্জের জায়গা, সেই জায়গাগুলো কিন্তু অন্তত বাজেট বক্তৃতাতে আলোকপাত করা হয়েছে। শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, সামাজিক সুরক্ষার কথা। বিশেষ করে আমরা যদি দেখি যে সামাজিক সুরক্ষা খাতে আমরা দেখলাম যে এই বছরের যে আমরা অনেকদিন থেকে বলে আসছি 140 ধরনের প্রোগ্রাম ছিল, সেগুলোকে কমিয়ে 95 ধরনের প্রোগ্রামে, অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতে পেনশনকে বাইরে রেখে আসলে কত টাকা খরচ হচ্ছে। বিশেষ করে যদিও আমাদের বেনিফিশিয়ারি সংখ্যা যেহেতু 1,20,00,000-এর মতো, তাহলে এখন 50 টাকা বাড়ালেও আমরা দেখলাম যে একটা ভালো দিক হয়েছে যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, তার মধ্যে একটু ডিফারেন্স ছিল, বাড়িয়ে 1 করা হয়েছে, 650 টাকার মতো করা হয়েছে। বা অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স গুলো আছে, মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট, অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতে যে ভাতাভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। কারণ এই খাতে দেখা যাচ্ছে যে যেহেতু পরিমাণ ভাতাভোগীর সংখ্যা অনেক বেশি, তো সেটি একটি ভালো উদ্যোগ। পাশাপাশি আমরা জানি যে ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম যেটি আছে, সেটিও তার সংখ্যাটাও আগে 50 লাখ ছিল, সেটাকে 55 লাখ টাকা করে 5 মাসের জায়গায় সেটা
6 মাস করা হচ্ছে যে সাশ্রয়ী মূল্যে যে 5 কেজি চাল দেওয়া হয়। তো সেই জায়গাটা প্লাস আরেকটা যেটি করা হয়েছে ডাইনামিক একটা রেজিস্ট্রি, অর্থাৎ যাতে টার্গেটিং ডিফারেন্সিয়াস না থাকে, রাইট পিপল সেখানে যাতে পায়, তো সেটার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং সামাজিক সুরক্ষা খাতে, এডুকেশনের খাতে আমরা অনেকদিন থেকে বলে আসছি যে এডুকেশন এবং মানে শিক্ষা ও প্রযুক্তি না করে শুধুমাত্র শিক্ষা খাতে কত, তো সেখানেও আমরা দেখলাম শিক্ষা খাতে 12.1% মতো দেওয়া হয়েছে। বাট ইউসুফ, আমরা আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে এবারের বাজেটে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সেখানে যেই ধরনের পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে, যেই ধরনের পণ্যের দাম কমানো হয়েছে, এতে করে আপনি মনে করেন কতটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে? আমরা দেখেছি যে দেশীয় পণ্যের উপর কিন্তু দাম বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে দেশের জনসাধারণ কতটা সুযোগ পাবে বলে আপনি মনে করেন? না, যেহেতু মূল্যস্ফীতি তো যেটা আমি বললাম এটি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, আমাদের মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা। শুধুমাত্র মূল মানে শুল্ক হার সমন্বয় একটি অংশ, বাট সেখানেও এখন 6.5% আনাটা যেহেতু অনেক দিন থেকে একটা হাই রেট অর্থাৎ ডাবল ডিজিটে আছে, তো সেটি একটা জায়গায় সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল, সেটি হচ্ছে যে এই যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের যে সীমা, সেটি আসলে 3,50,000 50,000 টাকা যেটি আছে সেটিকে আসলে বাড়ানোর অনেক প্রত্যাশা ছিল। এটা হয়তো 4 লাখ বা এরকম অন্তত ন্যূনতম 4 লাখ টাকা করার দরকার ছিল, তাহলে অন্তত যারা সাধারণ যারা সীমিত আয়ের মানুষ তারা কিন্তু বা মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু একটা স্বস্তির জায়গা কিন্তু এখানে পেত। সুতরাং এই জায়গাটা যে করমুক্ত আয়ের আরেকটা যেটা আমরা দেখলাম, যদিও আমাদের এখানে এবারের বাজেটে আপনারা দেখছেন একটা ছোট আকারে অর্থাৎ ইনক্রিমেন্টাল বেসিসে না গিয়ে, অর্থাৎ আগের বছর চলতি বছরের চেয়েও কম করা হয়েছে এবং বাজেট ডেফিসিটও সেটা 3.6% করা হয়েছে। ইউজুয়ালি এটি 4%-এর উপরে থাকে, 4 to 5%-এর মতো। তো সেই জায়গায়ও একটা সংকোচনমূলক জায়গায় কিন্তু নেওয়া হয়েছে। তারপরে আমরা এই বাজেটে যেটা আমরা সবচেয়ে বড় জায়গাটা, যেহেতু জুলাই আগস্ট মুভমেন্টে তারুণ্যের বিষয়গুলো, সেখানে এমপ্লয়মেন্ট সৃষ্টির কথা বাজেটে বলা হয়েছে, কিন্তু আসলে ব্যক্তি খাতে বিনিয়োগ যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু তো এমপ্লয়মেন্ট আপনি যেহেতু অপরচুনিটি। ব্যক্তি খাতের বিনিয়োগের কথা বলছিলেন, সেহেতু আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে এবারে বাজেটে কিন্তু দেশীয় অর্থায়ন থেকে বড় অঙ্কের ঋণ নেয়ার পরিকল্পনা করেছে সরকার। সেক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগ কতটা বাধাগ্রস্ত হবে বলে আপনি মনে করেন, অথবা বেসরকারি খাত আসলেই কি বাধাগ্রস্ত হবে? না, আমরা দেখেছি যে ডোমেস্টিক খাত থেকে যে বাজেট ডেফিসিটটা আছে, সেই বাজেট ডেফিসিটের একটা বড় অংশ ডোমেস্টিক খাতে 1,25,000 কোটি টাকার মতো ডোমেস্টিক খাত থেকে নেওয়া হবে। তারপরেও আমরা যদি অন্যান্য সময়ের তুলনায় চিন্তা করি, যেহেতু বাজেট ডেফিসিটটা কম, সরকারের উচিত হবে রেভিনিউ মোবিলাইজটা করা, অর্থাৎ সেখানে যদিও টার্গেট করা হয়েছে যে 9% অফ জিডিপি তে নিয়ে আসা, যেটা 5,65,000 কোটি টাকা, কিন্তু বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা বা অন্যান্য বিষয়গুলো আমরা যদি মাথায় নেই, এই রেভিনিউ টার্গেটটা অ্যাচিভ করাটা কিন্তু কঠিন হবে। পাশাপাশি আমরা এখনো দেখলাম যে আমাদের ইনডিরেক্ট ট্যাক্সের উপরই অথবা যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরই কিন্তু আসলে মাননীয় অর্থ উপদেষ্টা সেই ট্যাক্স আদায়ের ক্ষেত্রে বা রেভিনিউ আদায়ের ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা, কিন্তু ট্যাক্স নেট বাড়ানোর যে প্রক্রিয়া বা আমাদের 1,11,00,000 টিনধারীর মধ্যে মাত্র 40 লাখ দিচ্ছে, কিন্তু তাদেরকে কিভাবে নিয়ে আসা যাবে? উল্টো দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রের যে বিষয়টা আছে সেটি যাতে যে বাধ্যকতা ছিল যে টিন সাবমিশনের, সেটাকে রিল্যাক্স করা হয়েছে। সুতরাং এই আবু ইউসুফ, আপনি যেমনটি বলছিলেন ট্যাক্স নেট বৃদ্ধির বিষয়টি আসলে খুব একটা নেই। আমরা দেখছি যে যেই পরিমাণ ট্যাক্স দিত তাদের উপরেই করের বোঝাটা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, কালো টাকা সাদা করার যে সুযোগটা দেয়া হয়েছে, এটা আসলে কতটা ভালো হলো? সবাই কিন্তু বলছে যে এটা আমাদের যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে সাংঘর্ষিক এবং সেই চেতনা বিরোধী। সেক্ষেত্রে আসলে কেন গতানুগতিক এই সুবিধাটা এবারও রাখা হলো? আসলে আমরা তো এটি খুবই আশ্চর্য হয়েছে, কারণ অন্তত অন্তর্বর্তীকালীন সরকার, অনেকের রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকে রাজনৈতিক সরকারগুলোর তাদের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটা আসলে প্রত্যাশা করিনি। যেভাবে হোক করের হার বাড়িয়ে হোক আর যাই হোক, এই যে করের মানে তার যে নির্দিষ্ট
তার যে আয়ের উৎস জানা, প্লাস হচ্ছে এই যে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই আসলে সাপোর্ট করার মতো না। আশা করছি যেহেতু বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন মহল থেকেও এই দাবিটা জানানো হচ্ছে, এই ধরনের সুযোগ দেয়া মানে হচ্ছে সৎ করদাতা যারা আছে তাদেরকে নিরুৎসাহিত করা, তাদের যে প্রতি যে ন্যায্যতার জায়গাটা, সেই ন্যায্যতার জায়গাটা মানে নিশ্চিত না করা। তো আশা করছি সরকার নিশ্চয়ই এই জুন মাসের যে আলোচনার শেষে এই জায়গা থেকে নিশ্চয়ই ফেরত আসবেন। কারণ দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই কথা বলছি, জুলাই আগস্ট মুভমেন্টের কথা বলছি, কোনো আন্ডার এনি সার্কমস্টেন্সেস আমরা দেখছি বা অতীতেও যতগুলো সুযোগ দেওয়া হয়েছিল কালো টাকা সাদা করার, সেরকম কিন্তু আসলে আসেনি। যেভাবে বলা হচ্ছে যে অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেই অজুহাত দেখিয়ে করা হয় সেটি আসলে কোনোভাবেই এই কালো টাকা সাদা করার যে বিষয়টিকে কোনোভাবেই সাপোর্ট করা আসলে ঠিক অতটা যায় না। আবু ইউসুফ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য তৈরি করবে, যা জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এই উদ্যোগ সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে বলে মন্তব্য করেছে সিপিডি। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রস্তাবটি বাজেট থেকে প্রত্যাহারের দাবি জানায় সংস্থাটি। জানায় বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি। সোমবার 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করে সরকার। মঙ্গলবার সকালে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটা নিয়ে আপনারা কেন বললেন না? এই সময় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজের লক্ষ্যেই জুলাই অভ্যুত্থান, কিন্তু বাজেটে ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার সুযোগ রাখায় বৈষম্য তৈরি হবে। যারা সৎ করদাতা, সৎ ভাবে আয় করে, তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে। আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, সেটা করেছে, কিন্তু তারপরও নৈতিকভাবে এটাকে আমরা সমর্থন করি না। সিপিডির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি। রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বাজেটটাই তো এনবিআর সংস্কার, সেখানে একটা বড়ভাবে আসার কথা ছিল, সাকসেসফুলি তারা সেটা করতে পারেন নাই। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। এই সরকারের কাছে যতটা সৎ মনোভাব নিয়ে বাজেট আশা করা হয়েছিল সেটি পূরণ না হওয়ারও আক্ষেপ তার। থেকে যদি মাত্র 25,000 টাকা বিদ্যুতে কমিয়ে গ্যাস উত্তোলনে বরাদ্দ রাখাকে ভালো উদ্যোগ বলছে সিপিডি। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানোরও পরামর্শ তাদের। লোকেদের উপর বেশি পড়ে যারা উচ্চ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বাজেটেও রয়েছে কালো টাকা সাদা করার সুযোগ, তবে সে সুযোগ অতীতের মতন ঢালাও নয়। বাড়ানো হয়েছে করের হার, শুধু আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে, পাশাপাশি ভবন নির্মাণে এ সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী 2025-26 অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2024-25 অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। 2025-26 অর্থবছর থেকে বিনা প্রশ্নে সেই সুযোগ রাখা হয়নি। তবে নির্ধারিত কর দিয়ে আবাসন খাতে এ সুযোগ রাখা হয়েছে। অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও রাখা হয়েছে। এলাকাভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেবে এনবিআর। এছাড়া একই সুবিধা পেতে ভবন নির্মাণের ক্ষেত্রে এলাকাভেদে প্রতি বর্গফুটে 50 থেকে 900 টাকা কর নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে। একই যুক্তিতে মোটামুটি একটা সুযোগটা দেওয়া হয়, সেটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে অসাংবিধানিক, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং এটা দুর্নীতি সহায়ক। সর্বশেষ 2022-23 অর্থবছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি। এর 1 বছর পরেই আবারও কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, কালো টাকা বিনিয়োগের এই সুযোগ রাখায় সৎ করদাতারা নিরুৎসাহিত হবে।
আবাসন খাতে কথা বলি অথবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে কালো টাকা সাদা হবে, সেটা কিন্তু আমরা সাফল্যের হার যা আমরা দেখেছি সেটা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক না। সুতরাং অথচ অন্যদিকে কালো টাকার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো বন্ধ করার জন্য কি কি উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় সেটা বেশি জরুরি ছিল। অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে কোনো ঘোষণা না দিলেও অর্থ বিলে তা উল্লেখ রয়েছে। এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেটে কমেছে ব্যাংকের গ্রাহকদের আবগারি শুল্ক। এতদিন ব্যাংকে 1 লাখ টাকার বেশি জমা হলে 150 টাকা শুল্ক দিতে হয়। নতুন অর্থ বছরের ব্যাংক অ্যাকাউন্টে 3 লাখ টাকার কম থাকলে কোনো কর দিতে হবে না। এতে আবগারি শুল্ক মুক্ত সুবিধা পাবেন আরও 75 লাখ আমানতকারী। অর্থের নিরাপত্তা, সঞ্চয়, বিনিয়োগ সহ নানা প্রয়োজনে ব্যাংকে প্রতিদিনই বাড়ে লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 16 কোটির বেশি গ্রাহক রয়েছে ব্যাংকে। বর্তমানে 1 লাখ পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা এবং 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা আবগারি শুল্ক দিতে হয়। এবার বাজেটে আবগারি শুল্ক বসানোর সীমা বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছর থেকে 3 লাখ টাকা পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাব স্থিতিতে আবগারি শুল্ক দিতে হবে না। 1 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক হিস্ট্রির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন এই সীমা 5 লাখ টাকা করা হলে সুবিধা পেতেন ক্ষুদ্র আমানতকারীরা। 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা হচ্ছে পজিটিভ মুভ। এটা হয়তো কিছুটা হলো আমার মনে হয় লিকুইডিটি মার্কেটে আসবে, বাট মোর ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যেভাবে টাকার মূল্যমান যেভাবে কমে গেছে, হয়তো অ্যাটলিস্ট 5 লক্ষ টাকা হলে ভালো হতো। এর ফলে ছোট আমানতকারীরা ব্যাংকমুখী হবেন, যা আমানতের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেটে রিটার্ন জমার প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না। এছাড়া ক্রেডিট কার্ড নেওয়ার সময় ও ট্রেড লাইসেন্স নিতে রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না। এতদিন 46টি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা ছিল। এই 46 সেবার মধ্যে এখন সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স নেওয়া, ক্রেডিট কার্ড নেওয়া ও নবায়ন, 5 লাখ টাকার বেশি পোস্ট অফিস হিসাব খোলা এবং মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন সহ 11 ধরনের সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না। শুধু টিআইএন সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করলেই চলবে। বাজেটে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে পুঁজিবাজার প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম। এছাড়া পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ গুরুত্বকে স্বাগত জানায় তিনি। 2025-26 অর্থ বছরের বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়ানো, মার্চেন্ট ব্যাংকের কর হার কমানো এবং লেনদেনের উপর উৎসে কর কমানোর প্রস্তাব ইতিবাচক বলে জানান ডিএসসি চেয়ারম্যান। বাজেটের প্রস্তাবনায় সরকারের মালিকানায় রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপের ফলে বাজারে গভীরতা বাড়বে বলেও মনে করেন তিনি। এদিকে টানা 6 কার্য দিবসে 186 পয়েন্ট পতনের পর শেয়ার বাজার বাজেট কেন্দ্রিক প্রণোদনার কিছুটা উত্থানে ফেরে। তবে 2 জুন বাজেট ঘোষণার পর আবারও নেতিবাচক অবস্থায় বাজার। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় 25 পয়েন্ট হারিয়েছে। এ সময় লেনদেন নেমেছে 230 কোটির নিচে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে ডিএসইএক্স বাড়ে 15 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও পতনের ধারায় নেমে আসে, যা পরে আরও তীব্র হয়। দিন শেষে ডিএসই এর সব সূচকেই পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 24.72 পয়েন্ট কমে অবস্থান করছে 4664 পয়েন্টে। সূচক পতনে ঢাকা শেয়ার বাজারে লেনদেন নেমেছে আরও তলানিতে। আজ মোট লেনদেন হয় 229 কোটি 6 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 46 কোটি 24 লাখ টাকা।
হাতবদলে অংশ নেয়া ৩৯৪টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬.৫% কোম্পানির শেয়ারই আজ দর কমেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৩৯টি, অপরিবর্তিত ৬২টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, সিপাল বিচ রিসোর্ট তৃতীয় অবস্থানে লাভ এলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সোনালী আঁশ, দ্বিতীয় সিপাল বিচ রিসোর্ট, তৃতীয় অবস্থানে আইসিবিসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩,০৯১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৯,৯০,০০,০০০ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির জন্য বিশাল আকারের গরু লালন পালন করে বিপাকে পড়েছেন জয়পুরহাটের খামারিরা। দাম বেশি হয় এসব গরু কিনতে ক্রেতাদের নেই আগ্রহ। কোনো কোনো খামারে ২ বছর ধরে পড়ে আছে বিশাল আকৃতির গরু। ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি হয় বড় গরু উৎপাদনে নিরুৎসাহিত করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জয়পুরহাট জেলা সদরের বনখুর ওয়াবদা এলাকার অরণ্য ক্যাটল ফার্মের বিশাল আকৃতির ষাঁড় লাল পাহাড় গত ২ কোরবানিতে হাটে তোলা হলেও বিক্রি হয়নি। এবারও ক্রেতাদের আগ্রহ না থাকায় বিপাকে খামারের মালিক। একই অবস্থা সদর উপজেলার বিল্লা গ্রামের জহুরুল ইসলামের ৩২ মণ ওজনের রাজাবাবুর। অনেকেই আসছেন, ছবিও তুলছেন, কিন্তু গরুটি কিনছেন না কেউ। গত বছর আমি দাম পেয়েছিলাম ৮ লক্ষ টাকা, তারপরে ৭.৫, যাই তো কারণবশত আমার গরুটা বিক্রি হয়নি। এই বছর এখন পর্যন্ত আমার গরুটা কেউ দেখতে আসেনি। কোরবানি সামনে রেখে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় খামারিরাও ঝুঁকছেন এসব গরু লালন পালনে। ১ লাখ ১.৫ লাখ টাকার ভিতরে যে গরুগুলো, এগুলোর চাহিদা প্রচুর পরিমাণ আছে। আর বড়দের গরুগুলো ৪ লাখ ৫ লাখ ২ লাখের উপরে, এগুলো ঢাকাতে চলে। এই মূল্যে খাদ্যদ্রব্য কিনে খাওয়ানোর পর আসলে কুরবানিতে এই প্রাইসে বিক্রি করলে আমার মনে হয় প্রত্যেকটা গরুতে ৪০-৫০ হাজার টাকা লস আসতো। গরুর খাদ্যের দামের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বড় গরুর দামও পড়ে বেশি। এ কারণে আগ্রহ হারিয়েছেন সাধারণ ক্রেতারা। খামারিরা যখন একটা গরুকে লালন পালন করছেন, একটু বড় হচ্ছে, সেই গরুগুলো বিক্রয় যোগ্য হচ্ছে, সেটার প্রাইস ২ লাখ ১.৫ লাখের উপরে যে প্রাইসগুলো যাচ্ছে সেটা মানুষের ক্রয় সীমার উপরে চলে যাচ্ছে। এই জন্য ব্যাপক একটা মানুষের এই মার্কেটটা ধস হয়েছে এবং প্রায় 60%-এর উপরের গরু এখনো অবিকৃত আছে। লোকসান ঠেকাতে বিশাল আকৃতির গরু লালন পালনে খামারিদের নিরুৎসাহিত করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা খামারিদের পরামর্শ দেই যে আকারের গরু সাধারণত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই ধরনের সাইজের গরু তৈরি করার জন্য বলি। এবারে আমাদের এই জেলায় ওই ধরনের বড় গরু সংখ্যা অনেক কম। আমাদের খামারিরা বুঝতে পারছেন যে না, এটা আসলে করলে তাদের অনেক কষ্ট হয় বিক্রির সময়। এবছর কোরবানি উপলক্ষে জেলায় ১৩,০০০-এর বেশি খামারি ৩ লাখের বেশি পশু প্রস্তুত করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।